নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা সিনেম্যাক্সে প্রমিথিয়াস মুভিটি এক্সপ্লেন করব। তো মুভি শুরু হলে আমাদের দেখানো হয় পৃথিবীতে মানুষ, পশু, পাখি কোনো কিছুর অস্তিত্ব নেই। পৃথিবী প্রাণশূন্য। একটি বিরাট বড় ঝর্ণার সামনে একটি এলিয়েন শিপ আসে। পৃথিবীতে আগে থেকেই একটি এলিয়েন ছিল। এই এলিয়েনটিও ঝর্ণার ধারে আসে। তারপর একটি বাটিতে কিছু একটি লিকুইড পান করে। প্রতিক্রিয়াস্বরূপ এই এলিয়েনটির শরীর ক্ষণিকের মধ্যে গলে গিয়ে ঝর্ণায় পড়ে ঝর্ণার জলে মিশে যায়। তার ডিএনএ জলের মধ্যে পড়ে। সেখান থেকে পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি হয়। এরপর আমরা দেখতে পাই 35,000 বছর কেটে গেছে, আর পৃথিবীর মানুষ এখন প্রচুর অ্যাডভান্সড হয়ে গেছে। আর কিছু সায়েন্টিস্ট পর্বতের গুহায় কিছু খোঁজ করতে গিয়ে সায়েন্টিস্টরা গুহার ভিতরে একটি চিত্র দেখতে পায়, যেখানে একটি ব্যক্তি তাদের দিকে ইশারা করে কিছু দেখাচ্ছিল। এই চিত্রটি দেখে সায়েন্টিস্টরা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তারা এতটা এক্সাইটেড এই কারণেই হয়ে যায় কারণ তারা পৃথিবীর ভিন্ন ভিন্ন গুহায় এরকম আরও চিত্র অনুসন্ধান করছিল। কিন্তু সেই সময় সেই ছবিগুলোর সঙ্গে এখনকার কোনো সম্বন্ধ ছিল না। অর্থাৎ 25-30 হাজার বছর আগে কোনো এরোপ্লেন বা উন্নত মানের পরিবহন না হওয়া সত্ত্বেও এত দূরে দূরে একই রকম চিত্রের বর্ণনা থাকার কারণ কি? এবার এখানে সায়েন্টিস্টরা ধারণা করে যে সব জায়গায় একটি ব্যক্তি একই তারামণ্ডলের দিকে ইশারা করছে। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তার এটি একটি ইশারা, যার মাধ্যমে সৃষ্টিকর্তা চায় আমরা ওই তারামণ্ডলের দিকে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে বের করি ও তার সঙ্গে দেখা করি। এই মুভির পুরো ঘটনাটি যে সময় ঘটছে সেটা হলো 2097, অর্থাৎ মুভিতে ভবিষ্যতের ঘটনা দেখানো হচ্ছে। এরপর সায়েন্টিস্টরা 17 জন ব্যক্তি নিয়ে একটি টিম তৈরি করে, যারা তারামণ্ডলের খোঁজে মহাকাশে বেরিয়ে পড়ে। এই 17 জন লোক স্পেসশিপে একটি স্লিপিং চেম্বারে 28 মাস ধরে ঘুমিয়ে থাকে। এই জাহাজে একজন ব্যক্তি সবসময় জেগে থাকে ও শিপটির দেখাশোনা করে, যার নাম ডেভিড। আসলে ডেভিড কোনো মানুষ নয়, সে মানুষের দ্বারা তৈরি করা নিখুঁত মানের উন্নত প্রযুক্তির একটি রোবট। এদিকে 28 মাস পর স্পেসশিপটি গ্রহটির কাছে পৌঁছে যায়। তখন ডেভিড আস্তে আস্তে সব বৈজ্ঞানিকদের ঘুম থেকে তুলে দেয়। এরপর তারা সবাই স্পেসশিপটি নিয়ে ওই গ্রহের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেখানে তারা জীবনের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। কিন্তু যখন তারা স্পেসশিপ দুটো পাশাপাশি থাকা দুটো পাহাড়ের মধ্যে দিয়ে নিয়ে যায়, তখন তারা একটি স্ট্রাকচার দেখতে পায়। তখন তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট বলে, ঈশ্বর সোজা লাইন করে কোনো কিছুই তৈরি করে না, কারণ ওই স্ট্রাকচারটি একটি সোজা লাইনের আকারে তৈরি করা ছিল। সেই সায়েন্টিস্ট তাদের ক্যাপ্টেনকে বলে, তুমি ওইটার সামনে স্পেসশিপটি ল্যান্ড করো, ওখানে কিছু পাওয়া যেতে পারে। আর সেখানেই স্পেসশিপ ল্যান্ড করা হয়। সেটা দেখে তারা ভীষণ খুশি হয় এবং অবাকও হয়, কারণ কাছ থেকে তারা দেখতে পায় সেটা ঈশ্বরের বানানো প্রাকৃতিক কারুকার্য ছিল না। সেখানে তাদের মধ্যে একজন বৈজ্ঞানিক বলে, স্পেস স্যুট পরে নাও, আমরা এখনই এই গ্রহে ল্যান্ড করব। তখন স্পেসশিপের ক্যাপ্টেন বলে, সন্ধে নামবে আর 6 ঘন্টা পরেই, তো আমরা কাল সকালে নামবো। তো তখন সায়েন্টিস্ট বলে, না, সময় নষ্ট করা যাবে না, আমরা এক্ষুনি এখানে নামবো। তারপর তারা স্পেস স্যুট পরে নেয়। এই গ্রহের আবহাওয়া পুরোপুরি পৃথিবীর মতোই, কিন্তু এখানকার বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পৃথিবীর চাইতে 3% বেশি। তাই মানুষ এখানে নিঃশ্বাস নিলেই মারা যাবে। তো এখানে যাওয়ার জন্য সবাই হেলমেট পরতে লাগে। সবার সঙ্গে ডেভিড, যে একজন রোবট, সেও হেলমেট পরতে লাগে। সেটা দেখে চার্লি তাকে, তুমি হেলমেট কেন পরছো? তুমি তো একটি রোবট, তোমার তো শ্বাস নেওয়ার দরকার পড়ে না। তখন ডেভিড বলে, আমি এই কারণেই হেলমেট পরছি, যাতে আমাকে দেখতে মানুষের থেকে ভিন্ন না লাগে। চার্লি ডেভিডের সঙ্গে একটু কম সৌজন্যপূর্ণভাবে কথা বলে, কারণ সে একটি রোবট। কিন্তু পুরো মুভিতে দেখে তোমরাও বুঝতে পারবে না যে ডেভিড একজন রোবট। তার চাল ঢাল সব মানুষের মতোই। এরপর তারা সবাই এই গ্রহতে নেমে ওই স্ট্রাকচারটির ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা এক প্রকার ড্রোন স্ক্যানার ছেড়ে দেয়, যাতে পুরো স্ট্রাকচারটি স্ক্যান করা হয়। এবার ওই ড্রোন স্ক্যানারগুলো গিয়ে পুরো স্ট্রাকচারটি স্ক্যান করে নেয় ও স্পেসশিপে পাঠিয়ে দেয়। সেখানে বসে থাকা ক্যাপ্টেন এই স্ট্রাকচারের পুরো ধাঁচাটি ভালো করে নিরীক্ষণ করতে লাগে। এরপর স্ট্রাকচারটির ভিতরে চলতে চলতে তারা একটি জায়গায় পৌঁছায়, যেখানে বিন্দু বিন্দু আকারে জলের ফোঁটা পড়ছিল। এটা দেখে একজন বলে, এটা জল, সূর্যের তাপের ফলে এখানকার আর্দ্রতা ঘামের আকারে মাটিতে পড়ছে। তখন চার্লি তার মনিটর দেখে বলে, এখানকার আবহাওয়া পুরোপুরি পৃথিবীর মতোই, আর এখানে আমরা হেলমেট ছাড়াই নিঃশ্বাস নিতে পারবো। চার্লি তার হেলমেট খুলতে, এটা দেখে তার গার্লফ্রেন্ড তাকে বারবার হেলমেট খুলতে বারণ করে, কিন্তু তাও চার্লি হেলমেট খুলে ফেলে। কিন্তু যেহেতু এখানকার আবহাওয়া পরিবেশ সত্যিই পৃথিবীর মতো, তাই তার কিচ্ছু হয় না। এটা দেখে বাকি সবাই তাদের হেলমেট খুলে দেয়। এরপর তারা এগোতে থাকে। রাস্তায় ডেভিড, যে একজন রোবট, সে পাশের দেয়ালে কিছু চিহ্ন দেখতে পায়। সে সেখানে হাত দিয়ে দেখে সেখানে একটি চিটচিটে পদার্থ তার আঙুলে লেগে যায়। এরপর ডেভিড দেওয়ালের চিহ্নগুলোর হিসাবে আঙুল দিয়ে লাইন টানে। তখন কি হয়, গোটা এরিয়া আলোয় ভরে ওঠে ও কয়েকটি বিরাট বিরাট ছায়ামূর্তি দৌড়ে এসে ডেভিডের উপর দিয়ে সোজা বেরিয়ে যায়। সেখানকার সবাই ভীষণ আশ্চর্য চকিত হয়ে যায় ও ছায়ামূর্তিগুলো রাস্তা থেকে সরে যায়। ছায়ামূর্তিগুলো দৌড়ে গিয়ে একটি ঘরে ঢুকে পড়ে, কিন্তু তাদের মধ্যে একজন রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় সেই ছায়ামূর্তিটি শেষ পর্যন্ত সেই ঘরটিতে পৌঁছাতেই পারে না আর দরজায় আটকে যায়। এরপর সায়েন্টিস্টরা তাদের পিছন পিছন গিয়ে টর্চ জেলে দেখে সত্যিই সেই ছায়ামূর্তিটির জায়গায় একটি লাশ মৃত অবস্থায় পড়ে আছে।
এবার কথা হচ্ছে যে এই ছায়ামূর্তিগুলো আসলে কী ছিল। বর্তমান সময়ে যেমন সিসিটিভি ক্যামেরা সব কিছু মানুষের অজান্তে রেকর্ড করে নেয়, এটাও সেই সময়কার অর্থাৎ কয়েক হাজার বছর আগের একটি টেকনোলজি, যা সেখানে ঘটে যাওয়া সব কিছু রেকর্ড করে রেখেছিল। আর সায়েন্টিস্টরা এই ঘটনার একটি রেকর্ড দেখতে পায়। এবার লাশটির কাছে গিয়ে তারা দেখে লাশটির মাথাটি বাদে শরীরের বাকি অংশ দরজার একদিকে আর মাথাটি দরজার ওপারে আলাদা হয়ে পড়ে আছে। এখন দরজা কিভাবে খোলা হবে? তখন ডেভিড আবার ওই দরজার পাশের দেয়ালে দেওয়া চিহ্নগুলোর ওপর দাগ কেটে দরজাটি খুলে দেয়। সায়েন্টিস্টরা দেখে সত্যিই ওই দরজার ওপারে লাশটির মাথা পড়ে আছে। দরজার ওপারে সায়েন্টিস্টরা আরও দেখতে পায় সেখানে একটি বিরাট মূর্তির মাথা, আর দেওয়ালে সন্দেহজনক কিছু পেন্টিং, আর প্রচুর কলসির মতো পাত্র গোটা ঘরে ভর্তি করে সাজিয়ে রাখা হয়েছে। তারা সেখানে প্রবেশ করা মাত্রই ঘরের আবহাওয়ার কিছু পরিবর্তন হয়, আর দেওয়ালের পেন্টিংগুলো গলতে থাকে। ঘরের বাতাবরণে পরিবর্তন দেখে তাদের মধ্যে থাকা একজন সায়েন্টিস্ট মিস শ সবাইকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে ডেভিড সেখানে রাখা কলসির মতো পাত্রগুলো ভালো করে নিরীক্ষণ করে দেখে সেখানে চিটচিটে কোনো পদার্থে ভর্তি। সে এটা নেড়েচেড়ে এগুলোর মধ্যে জীবনের সন্ধান পায়। তো সেখানে সায়েন্টিস্টরা পরীক্ষা নিরীক্ষা করছিল, তখন স্পেসশিপ থেকে ফোন আসে যে তোমরা খুব তাড়াতাড়ি স্পেসশিপ নিয়ে ফিরে এসো, কারণ তীব্র বেগে একটি ঝড় স্পেসশিপের দিকে আসছে, আর 15 মিনিটের মধ্যে স্পেসশিপের দরজা বন্ধ করে দেওয়া হবে। তো এই খবর শুনে শ নামের ওই বৈজ্ঞানিক এলিয়েনের মাথাটি একটি ব্যাগের মধ্যে ভরে নেয়। আর ডেভিড ওই ঘোড়াগুলোর মধ্যে থেকে আঠালো লিকুইডগুলো বেরোতে দেখছিল। সে সেখান থেকে একটি ঘোড়া কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে নিয়ে চলে যায়। ডেভিড এটা কেন করে সেটা একটুখানি পরেই তোমরা জানতে পারবে। তারপর তারা সেই পিরামিডের মতো বস্তুটির বাইরে বেরোয় এবং তারা খুব তাড়াতাড়ির সঙ্গে স্পেসশিপের দিকে যেতে লাগে, কারণ ততক্ষণে ঝড় তাদের অনেক কাছে এসে পড়েছিল। এরপর তারা তাড়াতাড়ি করে গিয়ে স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু অসাবধানতাবশত শয়ের হাত থেকে এলিয়েনের মাথাটি পড়ে যায়, আর ডক্টর শ সেটা নিতে বাইরে ছুটতে বেরিয়ে যায়। শকে বিপদে পড়তে দেখে চার্লি এখানে নিজের প্রাণের পরোয়া না করে স্পেসশিপের বাইরে ঝাঁপিয়ে পড়ে ও শকে বাঁচিয়ে আনে। অন্যদিক থেকে সেই পিরামিডের মতো গুহায় এখন দুজন সায়েন্টিস্ট আটকে থাকে, কারণ তারা সেখানে টিমের থেকে আলাদা হয়ে গেছিল। তো স্পেসশিপ থেকে তাদেরকে খবর পাঠানো হয় যে আজ রাতটা তারা গুহার মধ্যেই, কারণ এই ঝড়ের মধ্যে তাদেরকে স্পেসশিপে নিয়ে আসা সম্ভব নয়। এদিকে ডেভিড লুকিয়ে নিয়ে আসা ঘোড়ার মতো বস্তুগুলোকে আস্তে আস্তে খুলে ফেলে। ডেভিড দেখে এটার মধ্যে 3টে টিউব আছে। সে বুঝে ফেলে এই টিউবগুলোর মধ্যে যে তরল দ্রব্য আছে সেগুলো হলো এলিয়েনের ডিএনএ। তো ডেভিড এই ডিএনএ চার্লির ড্রিঙ্কের মধ্যে মিশিয়ে দেয়। তার কারণ হলো ডেভিড শুরু থেকেই চার্লিকে পছন্দ করতো না। এর আরও একটি কারণ ছিল, যেটা হলো রোবট হওয়া সত্ত্বেও ডেভিড ডক্টর শকে মনে মনে পছন্দ করত, আর চার্লি ছিল শয়ের বয়ফ্রেন্ড। আর ডেভিড এটাও দেখতে চাইতো যে এলিয়েনের ডিএনএ হিউম্যান বডিতে কীভাবে কাজ করে। অন্যদিকে ডক্টর শ যে এলিয়েনের মাথাটি সঙ্গে করে নিয়ে এসেছিল, সায়েন্টিস্টরা সেটা রিসার্চ করে। তারা ইঞ্জেকশনের মাধ্যমে মাথার কোষগুলোর মধ্যে কারেন্ট দেয়, এতে মাথার মধ্যে প্রাণ ফিরে আসতে লাগে, কিন্তু এটা তারা কন্ট্রোল করতে পারে না। কারেন্ট বাড়তে লাগে আর এই মাথাটি ফেটে যায়। এখান থেকে একটি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করা যায় যে এই এলিয়েনের ডিএনএ সাধারণ মানুষের ডিএনএর সঙ্গে ম্যাচ করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং ডক্টর শ এখানে বলে যে ওরা আমাদেরই একজন, অর্থাৎ হতে পারে ওরা আমাদের পূর্বপুরুষ। সেই রাতে ডক্টর শ ও তার বয়ফ্রেন্ড চার্লি ফিজিক্যাল হয়। পরের দিন সকালে সবাইকে খবর করা হয় যে সবাই আবার ওই গুহার মধ্যে যাবে, কারণ তাদের দুজন টিমমেট কাল থেকে ওখানে আটকে আছে। এবার আগের রাতে কি হয়, ওই দুই সায়েন্টিস্ট যেখানে ঘোড়ার মতো জিনিসগুলো রাখা ছিল সেখানে সাপের মতো একটি জীবের সন্ধান পায়। এই সাপের মতো দেখতে জীবগুলো আসলে জন্ম নিচ্ছিল ওই ঘোড়ার মতো দেখতে যে বস্তুগুলো ছিল সেখান থেকে, যে লিকুইড বেরোচ্ছিল সেখান থেকে। এবার সায়েন্টিস্টরা ওটাকে সাপ ভেবে দেখতে যায়, কিন্তু এগুলো ভীষণ বিপজ্জনক হওয়ায় ওই দুই সায়েন্টিস্টকে প্রাণে মেরে দেয়। স্পেসশিপ থেকে পরের দিন যখন গোটা টিম তাদেরকে খুঁজতে যায়, তারা ওই দুজন ব্যক্তির মৃত লাশ খুঁজে পায়। সায়েন্টিস্টরা যে ড্রোন স্ক্যানারগুলো গুহার মধ্যে ছেড়ে দিয়েছিল, তাদের মধ্যে একটি ড্রোন একটি দরজার সামনে গিয়ে থেমে যায়। ডেভিড ওই ড্রোনটির পিছনে গিয়ে সেই দরজাটি খুলে ফেলে। দরজা খুলে ডেভিড দেখে দরজাটির পিছনে একটি বিরাট বড় ঘর। এই ঘরে প্রচুর যন্ত্রপাতি, অনেকগুলো স্লিপিং চেম্বার ও একটি চেয়ার ছিল। ডেভিড এই চেয়ারটিতে বসে কয়েকটি সুইচ টিপে দেয়, আর সেখানে 3D পিকচার চালু হয়ে যায়, যেরকমটা আগের দিন হয়েছিল গুহায় ঢোকার পর। এই ভিডিওতে সে দেখে কয়েকটি এলিয়েন আসে, তাদের মধ্যে একজন এই চেয়ারটিতে বসে, আর তারপর কয়েকটা সুইচ টিপতেই গোটা ব্রহ্মাণ্ডের নকশা সেখানে ভিজিবল হয়ে যায়। এই সিনটি মুভির মধ্যে একটি অন্যতম বেস্ট সিনের মধ্যে পড়ে। তো এই ভিডিওতে দেখানো ব্রহ্মাণ্ডের নকশাতে এলিয়েনটি পৃথিবীতে যাওয়ার উদ্যোগ নেয়, আর তখন আরও একটি এলিয়েন সেখানে আসে, আর তাদের দুজনের মধ্যে কিছু কথা হয়, আর তারপর গোটা ঘরে অন্ধকার হয়ে যায় আর সব কিছু ভ্যানিশ হয়ে যায়। এরপর ডেভিড একটি স্লিপিং চেম্বারের কাছে যায়। সে দেখে একটি এলিয়েন জীবন্ত অবস্থায় আছে এবং সে ঘুমিয়ে আছে। অন্যদিকে এই গুহায় ডক্টর চার্লির শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। এর কারণ আগের রাতে ডেভিড যে ডিএনএ চার্লির ড্রিঙ্কে মিশিয়েছিল তা এখন এফেক্ট করতে শুরু করে।
ডক্টর শ চার্লির চোখ দেখে বিপদের আন্দাজ করে নেয় এবং সে স্পেসশিপে বার্তা পাঠায় যে তাড়াতাড়ি স্পেসশিপের পিছনকার দরজা খুলে দাও, আমরা সেখানে পৌঁছাচ্ছি। কিন্তু যে মহিলা এই স্পেসশিপের মালিক ছিল সে বলে আমি কোনো ভাইরাসে ইনফেক্টেড ব্যক্তিকে স্পেসশিপের মধ্যে আসতে দেব না, কারণ এতে এই ভাইরাসের এফেক্ট শিপের সবার উপরে পড়তে পারে। কিন্তু সবাই যখন পিছনের দরজা খুলে বাইরে চলে আসে চার্লিকে নিতে, তখন ওই স্পেসশিপের ওনার একটি আগুন বেরোনো বন্দুক নিয়ে সেখানে পৌঁছে যায়। তাকে দেখে ডক্টর শ ও শিপের ক্যাপ্টেন সহ সবাই আটকাতে যায়, কিন্তু চার্লি নিজেই স্পেসশিপের মালিককে বলে তাকে হত্যা করতে, কারণ চার্লি জেনে গেছিল এই ভাইরাস কতটা বিপজ্জনক এবং তার প্রাণে বাঁচাও এখন অসম্ভব। স্পেসশিপের ওনার তখন তাকে জ্বালিয়ে দেয়। চোখের সামনে চার্লির মৃত্যুর এই আঘাত ডক্টর শ সহ্য করতে পারে না এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খোলে তখন ডেভিড তাকে চেক আপ করছিল। ডেভিড তাকে জানায় যে ডক্টর শ প্রেগনেন্ট। এটা শুনে ডক্টর শ খুব অবাক হয়, কারণ শরীরে কিছু অসুবিধা থাকার জন্য ডক্টর শ এর কোনোদিন প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা ছিল না। ডেভিড বলে ডক্টর শ 3 মাসের প্রেগনেন্ট এবং সেটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটি আর 5টা বাচ্চাদের থেকে অনেক আলাদা। ডক্টর শ ডেভিডকে বলে আমি বাচ্চাটিকে দেখতে চাই। ডেভিড তাকে মানা করে দেয়। এতে ডক্টর শ তাকে বলে তার পেট থেকে বাচ্চাটি বের করে দেওয়ার জন্য, কিন্তু ডেভিড বলে এটা এখানে সম্ভব নয়। সে শকে স্লিপিং চেম্বারে রেখে দেবে এবং পৃথিবীতে পৌঁছানোর পর তার অপারেশন হবে। তখনই শয়ের পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। ডেভিড তখন শকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। ডক্টর শয়ের 3 মাসের প্রেগনেন্ট হওয়া কোনোদিনই সম্ভব ছিল না, কারণ 3 মাস আগে ডক্টর শ স্লিপিং চেম্বারে ছিল, আর চার্লির সঙ্গে তো ডক্টর শ একদিন আগেই ফিজিক্যাল হয়েছিল। এর আসল কারণ ডেভিডের চার্লি ড্রিঙ্কে মেশানো এই ডিএনএটি, আর এই বাচ্চাটি ছিল তারই পরিণাম। যখন ডক্টর শ এর জ্ঞান ফেরে তখন সে দেখে দুজন ডক্টর তাকে স্লিপিং চেম্বারে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। ডক্টর শ তখন তাদের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে একটি অন্য ঘরে যায়, যেখানে ভীষণ উন্নত মানের একটি মেশিন ছিল যা যে কোনো রকম অপারেশন করতে সক্ষম। সেখানে গিয়ে ডক্টর শ ওই মেশিনটিকে কমান্ড দেয় যে আমার সিজার করে দেওয়া হোক, এবং সেই মেশিনটির মধ্যে শুয়ে পড়ে। এখানে একটি দারুণ সিন দেখানো হয়। মেশিনটি নিখুঁতভাবে ডক্টর শ এর অপারেশন করে। ডক্টর শ এর পেট থেকে তখন একটি ভয়ানক অক্টোপাসের মতো পোকা বের হয়। ডক্টর শ কোনো মতে সেখান থেকে বেরিয়ে গিয়ে বাইরের দরজাটি লক করে দেয়। এরপর শ কোনো মতে একটি কেবিনে ঢুকে পড়ে। এখানে আমরা সায়েন্টিস্টদের পুরো টিমকে একটি বয়স্ক ব্যক্তির সঙ্গে দেখতে পাই, যে এক্ষুনি স্লিপিং চেম্বার থেকে বেরিয়েছে। আসলে এই ব্যক্তি এই পুরো স্পেস মিশনের ওপর ইনভেস্ট করেছিল। এই ব্যক্তির বয়স 100 বছর। পৃথিবীতে ডক্টর শ আর চার্লি তাকে বোঝায় যে যদি আমরা মহাকাশে গিয়ে আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে দেখা করতে পারি, তবে তারা সম্ভবত তোমার বার্ধক্য সারিয়ে তোমাকে নতুন জীবন দিতে সক্ষম হবে। আর সেই জন্যই আরও অনেক বছর বেঁচে থাকার উদ্দেশ্যে এই ব্যক্তি তাদের সঙ্গে এসছে। ডক্টর শ তাকে বলে এটা সম্ভব নয়, কারণ সব এলিয়েন মারা গেছে। ডেভিড বলে সবাই মারা যায়নি, স্লিপিং চেম্বারে এখনও একটি এলিয়েন ঘুমিয়ে আছে। এরপর তারা সবাই ওই পিরামিডের আকারে গুহাটিতে যাওয়ার জন্য তৈরি হয়। তখন ডক্টর শ এর কাছে স্পেসশিপের ক্যাপ্টেন আসে এবং বলে এটা ওই এলিয়েনদের গ্রহ নয়, তারা এখানে ধ্বংসাত্মক হাতিয়ার বানাতে এসেছিল। তারা এতটাও বোকা ছিল না যে নিজের গ্রহতেই এরকম প্রাণনাশক হাতিয়ার তৈরি করে দেবে। তারা এখানে এগুলোকে বানিয়েছিল এবং এরা বেরিয়ে এসে তাদেরই মৃত্যুর কারণে পরিণত হয় এবং সবাই শেষ হয়ে যায়। আমাদের খুব তাড়াতাড়ি এই গ্রহ থেকে বেরোনো দরকার। ডক্টর শ তাকে বলে এখন একটি এলিয়েন বেঁচে আছে। এরপর সায়েন্টিস্টদের পুরো টিম সেই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে ওই পিরামিডের আকারের গুহাটিতে যায়। এদিকে ড্রোন ক্যামেরাগুলো গোটা গুহার স্ক্যান সম্পূর্ণ করে ফেলেছিল। স্পেসশিপে বসে ক্যাপ্টেন ওই স্ক্যান দেখে আশ্চর্য হয়ে যায়। এটা আসলে কোনো গুহা ছিল না, এটা ছিল একটি আকাশযান। অন্যদিকে সায়েন্টিস্টরা এই ঘরে পৌঁছায় যেখানে এলিয়েনটি ঘুমিয়েছিল। এখানে এসে ডেভিড বলে যে এই এলিয়েনগুলো পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর তখন কিছু প্রবলেম হয়ে যায় আর তাদের যাওয়া ক্যান্সেল হয়ে যায়। ডক্টর শ জিজ্ঞেস করে কিন্তু এরা পৃথিবীতে কেন যাচ্ছিল। ডেভিড বলে তারা নতুন কিছু রচনার আগে তাদের পুরনো সৃষ্টি পৃথিবীকে ধ্বংস করতে চাইছিল। এরপর তারা স্লিপিং চেম্বার খুলে এলিয়েনটিকে জাগায় এবং ডেভিড তার সঙ্গে কথা বলতে যায়, কারণ ডেভিড অনেক এলিয়েনদের ভাষা জানত। ডেভিড যখন ওই এলিয়েনটিকে কয়েকটি প্রশ্ন করতে যায়, এলিয়েনটি তার কোনো কথার জবাব দেয় না, আর ডেভিডকে ধরে তার মাথাটি উপড়ে ফেলে দেয় এবং ওই বৃদ্ধ ব্যক্তি সহ সবাইকে মেরে দেয়। ডক্টর শ সেখান থেকে দৌড়ে পালিয়ে গুহার বাইরে পালিয়ে আসে। অন্যদিকে এলিয়েনটি স্পেসশিপ লঞ্চ করার জন্য তৈরি হয়। ডক্টর শ বেরিয়ে এসে স্পেসশিপের ক্যাপ্টেনকে বলে আমাদের ওই স্পেসশিপটিকে আটকাতে হবে, নয়তো ও গিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেবে। তখন ক্যাপ্টেন স্পেসশিপটি নিয়ে গিয়ে ওই এলিয়েনের শিপে ধাক্কা মারে। এতে দুটো স্পেসশিপ ক্র্যাশ হয়ে দুটোই ভেঙে পড়ে। ক্যাপ্টেন সহ স্পেসশিপে থাকা সবাই মারা যায়। এরপর ডক্টর শ ভেঙে যাওয়া শিপে যায় কিছু জরুরি জিনিস সংগ্রহ করার জন্যে।
তার মনে হয় ওই শিপে সে ছাড়া আরও কেউ আছে। সে আওয়াজের পিছনে স্পেসশিপের সেই ঘরটায় যায় যেখানে তার অপারেশন হয়েছিল। সেখানে গিয়ে দেখে তার পেট থেকে বেরোনো সেই অক্টোপাসের মতো জীবটি এখন একটি ভয়ঙ্কর জন্তুতে রূপান্তরিত হয়েছে। তখনই ডেভিডের আওয়াজ শোনা যায়। ডেভিড শকে বলে স্পেসশিপে থাকা ওই এলিয়েনটি তাকে মারতে চলেছে। ডেভিড যেহেতু একটি রোবট ছিল তাই মাথা উপড়ে নেওয়ার পরেও সে কথা বলতে পারছিল। ঠিক সেই সময় সেই এলিয়েনটি শকে মারতে স্পেসশিপে চলে আসে। তখনই ডক্টর শ কেবিনের দরজাটি খুলে দেয়, আর সেখান থেকে বিশাল আকারের জন্তুটি বেরিয়ে ওই এলিয়েনটিকে মেরে ফেলে। ডক্টর শ সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। এবার ডক্টর শ বাইরে এসে একটু বিশ্রাম নিতে লাগে, আর সেই সময় ডেভিড তাকে বলে আমার সাহায্যের দরকার। ডক্টর শ জিজ্ঞেস করে আমি কেন তোমার সাহায্য করব। ডেভিড বলে এই গ্রহে আরও অনেক আকাশযান আছে যার দ্বারা আমরা পৃথিবীতে ফিরতে পারবো, আর এগুলো আমার সাহায্য ছাড়া তুমি চালাতে পারবে না। তখন ডক্টর শ ডেভিডকে বলে আমি পৃথিবীতে ফিরতে চাই না, আমি আবার ওই এলিয়েনদের গ্রহে যেতে চাই যেখান থেকে তারা এসেছিল। তুমি কি আমায় সেখানে নিয়ে যেতে পারবে? ডেভিড বলে হ্যাঁ পারবো, কিন্তু ওখানে গিয়ে তুমি কি করবে? ডক্টর শ বলে ওরা আমাদের বানিয়েছিল, তারপর আবার শেষ করে দিতেও চাইছিল, কিন্তু তারা কেনই বা আমাদের ধ্বংস করতে চাইছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আবার আমি ওদের গ্রহে যাব। এরপর ডক্টর শ ডেভিডের মাথা ও বডিটা নিয়ে অন্য একটি এলিয়েন শিপে নিয়ে যায়, আর তারপর সে শিপ নিয়ে এলিয়েনদের গ্রহের দিকে উড়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে এলিয়েনটি কিছুক্ষণ আগেই স্পেস শিপের মধ্যে মারা গেছিল তার পেটে একটি নতুন কুৎসিত এলিয়েনের জন্ম হয় ও এই এলিয়েনটি ভয়ঙ্করভাবে ডেকে ওঠে। আর সিনেমা এখানেই শেষ হয়।